আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, হাজারিওনাক রসায়ন এমসিকিউ সলভ কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। এই কোর্সে আমরা হাজারিওনাক রসায়ন বইয়ের সবগুলো এমসিকিউ ধরে ধরে সলভ করব। তারই ধারাবাহিকতায় আমরা রসায়ন প্রথম পত্রের চতুর্থ চ্যাপ্টার রাসায়নিক পরিবর্তন এর দ্বিতীয় ক্লাসটি নিচ্ছি। ইতিমধ্যে আমরা প্রথম ক্লাসটি নিয়ে নিছি 1 থেকে 51 পর্যন্ত। এখন আমরা 51 থেকে 100 পর্যন্ত সলভ করব। তো এই চ্যাপ্টারটি আমরা মোট 4টি ক্লাসে ভাগ করছি। তো এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস, আরো 2টি ক্লাস এই চ্যাপ্টার প্রয়োজন হবে। আচ্ছা দেখো, প্রথম প্রশ্নটা কি বলা আছে, একটি দ্রবণের পিএইচ হলো 6, ওই দ্রবণে আরো HCl দ্রবণ যোগ করলে, মানে হচ্ছে আমি যদি আরো কিছু অ্যাসিড যোগ করি তাহলে পিএইচ মান হয়ে যাবে 3। আচ্ছা, পিএইচ মান 6 থেকে হলো 3। এখন শেষ দ্রবণে H+ আয়নের মোলার ঘনমাত্রা কত বৃদ্ধি পাবে? এখানে পিএইচ মান কমছে মানে হচ্ছে H+ আয়নের মোলার ঘনমাত্রা কিন্তু বৃদ্ধি পাওয়া। এখন কত গুণ বৃদ্ধি পাবে এটা আমরা বের করতে পারি যে যদি লাভ কয়টা দিছে সেটার মাধ্যমে। দেখো 6 থেকে যদি আমরা চলে যাই 6, 5, 4 এবং 3, দেখো 6 থেকে 5, 5 থেকে 4, 4 থেকে 3, এখানে দেখো 3টা কিন্তু লাভ দিয়েছে, তাই না? 3টা লাভ দিয়েছে। এই 3টা লাভ দিয়েছে, তার মানে এখানে মোলার ঘনমাত্রা বৃদ্ধি পাবে 10³ টাইমস। এখন 10³ টাইমস কেন? কারণ এটা লগারিদমের হিসাবে হচ্ছে এক কম মানে হচ্ছে 10 গুণ বৃদ্ধি পাওয়া। তো প্রতি ক্ষেত্রে যদি 10 গুণ বৃদ্ধি পায়, দেখো 10 গুণ, এখানে যদি আমরা 10 গুণ দেই তাহলে কয়টা 10 গুণ হলো? 3টা 10, তাহলে 10 এর উপরে 3, তার মানে হচ্ছে 10³ টাইমস এখানে বৃদ্ধি পাবে। পরের প্রশ্ন দেখো যে 10⁻⁹ মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ মান নিচে কোনটি হবে? আচ্ছা, এই জায়গায় যদি আমরা ওইভাবে হিসাব করি যে পিএইচ মান যেভাবে সাধারণত প্রচলিতভাবে বা কনভেনশনাল পদ্ধতিতে যেটা বের করে, ওখানে কিন্তু এটা মান 9 বের হওয়ার কথা। পিওএস এর মান 9 বের হবে এবং পিএইচ এর মান বের হবে 5। পিএইচ এর মান বের হবে 5। এটা কিন্তু আসলে ভুল হবে। দেখো, আমরা যদি প্রচলিতভাবে যেভাবে বের করে সবসময় ওইভাবে যদি বের করি প্রথাগতভাবে, তাহলে এটা পিওএস এর মানটা আসবে হচ্ছে 9 আর পিএইচ এর মানটা চলে আসে 5। এটা কিন্তু কোনোভাবে সম্ভব না। সোডিয়াম হাইড্রোক্সাইড পিএইচ এর মান 5 মানে হচ্ছে এটা অ্যাসিড নির্দেশ করে, কিন্তু আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটা ক্ষার। তো ক্ষারের পিএইচ মান অলওয়েজ থাকে 7 এর উপরে। তো এক্ষেত্রে কি হয় একটু খেয়াল করো, এখানে মোলার ঘনমাত্রা দেওয়া আছে কত? মোলার ঘনমাত্রা দেওয়া আছে 10⁻⁹। এটা বুঝতে পারছো যে কত ছোট, মানে অনেক লঘু যে ঘনমাত্রাটা দেওয়া থাকে। 0 পরে যদি আমি 9টা শূন্য দেই, 8টা শূন্য পরে যদি 1 দেই, তখন হচ্ছে এই মানটা বের হবে। মানে এটা এত কম যে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া না দেওয়া একই কথা। মানে তোমাকে যদি 1 সমুদ্র পানির ভিতরে যদি 1 চামচ সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিই, এরকম একটা অবস্থা তৈরি হবে। তো এক্ষেত্রে কি করতে হবে আমাদের? এক্ষেত্রে আমাদের যে পানির একটা বিয়োজন আছে, পানির বিয়োজনের ক্ষেত্রে ওখান থেকে আমাদের পানির যে একটা H+ যেটা আসে ওইটা চলে আসবে। তখন পানিরটা ক্ষেত্রে কি হয়, পানির বিয়োজন মাত্রা আমরা যখন ভাঙি তখন দেখো 10⁻⁷ কিন্তু আসে পানি থেকে। তো এই 10⁻⁷ এখানে এসে যুক্ত হয়ে একসাথে সম্মিলিতভাবে আমাদের পিএইচ মানটা বের করতে হয়। তাহলে দেখো মাইনাস লগ যদি আমরা করি, মাইনাস লগ এখানে দেখো 10⁻⁹ এটা রয়েছে। তো এটার সাথে যুক্ত হবে ওই যে পানির যে থাকে আয়নিক গুণফল, যেটা 10⁻⁷, একটা হচ্ছে OH- এর জন্য, একটা হচ্ছে H+ এর জন্য। তো আমরা OH- H+ সেখান থেকে দিব 10⁻⁷, আর দুইটা একসাথে কিন্তু পানিটা হয় 10⁻⁴। আচ্ছা দেখো, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তখন কি আসে? তখন আমাদের মান আসবে 6.99। তার মানে হচ্ছে অলমোস্ট 7, মানে নিরপেক্ষ যৌগ আমরা বলতে পারি, এটা নিরপেক্ষ দ্রবণ বলতে পারি। তো এক্ষেত্রে বইতে কিন্তু দেওয়া আছে, দেখো বইতে কিন্তু দেওয়া আছে 7, 52। আচ্ছা দেখো, বইতে কিন্তু গণমাত্রা দেওয়া আছে, মানে এর পিএস মান 5 দেওয়া আছে। এটা প্রচলিত অর্থে যেভাবে বের করি আসলে, কিন্তু এটা একটু ভুল হবে।
পরের প্রশ্ন দেখো যে 0.01 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত, এটা আমরা ওইভাবে বের করতে পারি। আমরা জানি যে দশমিকের পর যে কটা সংখ্যা থাকে ওইটা হচ্ছে পিএইচ মান, তার মানে হচ্ছে 0.01 মোলার, তার মানে এটার পিএইচ মান হচ্ছে 2। আচ্ছা, এটা পিওএস মান বের হবে, যেহেতু এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, পিওএস মান বের হবে, এবং এখান থেকে আমরা এই যে মানটা বের হবে ওইটা যদি 14 থেকে বিয়োগ করি তাহলে পিএইচটা বের হবে। 20 মিলিলিটার 1.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 1.5 মিলিলিটার 2.0 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে মিশ্রিত করলে মিশ্রণের ঘনমাত্রা কত হবে? আচ্ছা, মিশ্রণের ঘনমাত্রা কত সেটা আমরা জানতে চাচ্ছে। দুইটা ভিন্ন ধরনের দ্রবণ আমরা মিক্স করব, না সোডিয়াম হাইড্রোক্সাইড দুটো দ্রবণ মিক্স করব কিন্তু আলাদা আলাদা ঘনমাত্রার। তো এটা কিভাবে করতে পারি? তো আমরা প্রথমেই এটার মোল সংখ্যা বের করে ফেলতে পারি। এখানে দাও 20 মিলিলিটার দেওয়া আছে এবং 1.5 দেওয়া আছে, এপাশে যে আয়তনটা দেওয়া আছে এবং ঘনমাত্রাটা দেওয়া আছে। এটা দুইটা যদি আমরা আমাদের যে সূত্রটা রয়েছে S = N = SV, দেখো N = SV, এই সূত্রের মাধ্যমে আমরা দুইটারই ঘনমাত্রা বের করে ফেলতে পারি, এবং মিশ্রণের যে মোট আয়তন ওটা দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু আমাদের বের হয়ে যাবে। এটাকে আমরা B1 ধরতে পারি, এটাকে আমরা B2 ধরতে পারি, এটাকে আমরা ধরবো S1, এটাকে ধরি S2, বাস। তাহলে যদি এভাবে করে ফেলি B1 S1 যোগ B2 S2, নিচে যদি আমরা টোটাল যে আয়তনটা আছে সেটা যদি ভাগ করে দেই B1 প্লাস B2, বাস। এখন এগুলো মান বসে ক্যালকুলেশন করলে চলে আসবে। তো এটা ক্যালকুলেশন করে পাওয়া যাচ্ছে যে 1.71 মোলার। পরের প্রশ্নটি দেখো, একটি দ্রবণের হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা দেওয়া আছে 1 × 10⁻⁹ হলে হাইড্রোক্সিল আয়নের মোলার ঘনমাত্রা কত হবে? আচ্ছা দেখো, এখানে হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা দেওয়া আছে, হাইড্রোক্সিল আয়নের মোলার ঘনমাত্রা আমাদের জানতে চাইছে। তো আমরা জানি যে দুইটা গুণ করলে 10⁻14 হয়, দুইটা গুণ করলে 10⁻14 হয়, দুইটা মিলে জিলে। তা আমরা যদি 10⁻14 থেকে এটা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো মানটা। তো দেখো এখানে আছে 10⁻9, আমরা যদি 14 ধরি 1 × 10⁻14, এখান থেকে ক্যালকুলেশন করলে চলে আসবে 1 × 10⁻5। ওকে, পরের প্রশ্ন, 25 ডিগ্রি সেলসিয়াস বা কক্ষ তাপমাত্রায় বিশুদ্ধ পানির আয়নিক গুণফল কত? এটা সবারই মুখস্থ, 10⁻14। আচ্ছা, ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণের পিএইচ মান কত? এটা কিছুটা অম্লীয় হয় এটা, তাহলে পিএইচ মানটা আমরা, যেহেতু এখানে দেওয়া আছে -7 চাইতে বড় হবে না, 7 থেকে একটু ছোট হবে, 7 সমান হবে না, 0 হবে না, তাহলে আমরা দ্বিতীয় অপশনটা নেব, 7 থেকে ছোট। 2% সোডিয়াম কার্বনেট দ্রবণের পিএইচ কত হবে? এই পার্সেন্টেজ যখন থাকে তখন আমাদের যে একটা শর্টকাট নিয়ম আছে যে 10 এর সাথে পার্সেন্টেজটা গুণ করে দিই, 10 গুণ পার্সেন্টেজ যেটা থাকে ওটা গুণ করে দিই, আর নিচে হচ্ছে এর যে মোলার ভরটা থাকে, এই যে আণবিক ভর, ওইটা আমরা ভাগ করে দেব। তো সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত হচ্ছে? তো এটা ক্যালকুলেশন করলে কত আসে? আচ্ছা, এটা যে মানটা বের হবে ওটা হচ্ছে 0.1886। এটাকে আমরা পিএইচ বের করবো মাইনাস লগারিদমের যে সূত্রটা আছে, 88 minus log 0.188। দেখো এটার মান চলে আসে 0.0.72 এরকম কিছু মান চলে আসে। তো এটা হচ্ছে পিএইচ এর মানটা বের করতে হবে, আমার থেকে পিএইচ এর মানটা চাইছে। তো সোডিয়াম কার্বনেট এটা কিন্তু হচ্ছে ক্ষার, তার মানে এই যে মানটা বের হবে এটা আসলে পিওএইচ এর মানটা বের হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে যদি পিএইচ এর মান বের করতে চাই তাহলে এটা বিয়োগ করে দেব 14 থেকে 7.2।
তো 13.27 এগুলো চলে আসে, কোনটা কাছাকাছি এটাই চলে আসে। পরের প্রশ্ন দেখো, মানুষের রক্তের পিএইচ রেঞ্জ কত? এগুলো হচ্ছে ডিরেক্ট মুখস্থ করে নিব। মানুষের রক্তের পিএইচ মান থাকে 7.4 থেকে শুরু হয়, 7.35 থেকে 7.45 এর ভিতরে আশেপাশে থাকে। তো যদি বলে শুধু পিএইচ কত, তখন 7.4 দেওয়া যায়। মানুষের রক্তের স্বাভাবিক পিএইচ কত? ওই যে 7.4, ওটাই। মানুষের রক্তের পিএইচ 7.4 এর চেয়ে বেশি হলে রোগটির নাম কি হয়? আচ্ছা, 7.4 এর বেশি যদি হয়, তখন হচ্ছে বিষয়টা হচ্ছে এখানে ক্ষারটা বেড়ে যায় আর কি, তাই না? রক্তে ক্ষার বেড়ে যায়, তখন হচ্ছে অ্যালকালাইসিস যেটা বলা হয়, অ্যালকালিসিস, হ্যাঁ এটা। জীবতাত্ত্বিক পিএইচ রেঞ্জ কত? জীবতাত্ত্বিক পিএইচ রেঞ্জ এখানে 6.9 থেকে 7.4, এটা একটু মনে রাখবা। 6.9 থেকে 7.4 হচ্ছে বায়োলজিক্যাল যে পিএইচ রেঞ্জটা। মানুষের চোখের পানির পিএইচ রেঞ্জ, এটা এক একজন এক এক রকম লিখে, তো হাজার নাকসারের বইতে যেটা আছে ওইটাই দাও, 4.8 থেকে 7.5। পাকস্থলীর পাচক রসের পিএইচ 4.74 হলে এস প্লাস আয়নের ঘনমাত্রা কত? তো পিএস এর আমাদের যে রেঞ্জটা দেওয়া আছে, পিএস মানটা দেওয়া আছে, ঘনমাত্রা নির্ণয় করতে বলছে। দেখো এবার কিন্তু সম্পূর্ণ উল্টা ম্যাথ করতে হবে। তো এতক্ষণ পর্যন্ত আমাদের ঘনমাত্রা দিত, পিএস মান বের করতে হইতো। তো এখন করতে হবে উল্টাটা, মানে পিএস মান আছে, ঘনমাত্রা বের করতে হবে। তো এই ক্ষেত্রে একটা ট্রিক্স আছে, তোমরা ওটা ইউজ করতে পারো। যেমন এখানে আছে 4.75, এটাকে আমরা যদি পূর্ণ সংখ্যা করে ফেলি, 5 করে ফেলি, মানে ধরলাম 5, তো 5 থেকে আমরা কত বেশি নিছি ওটা বিয়োগ করে দিই আসলে। তাহলে দেখো আমরা বেশি নিছি 2.6, সরি 2.6 না তো 0.26 বেশি নিয়ে নিছি। এখন দেখো আমরা কি করব, এই যে প্রথমে যে সংখ্যাটা নিছি 5, এটা হয়ে যাবে 10⁻⁻5 এ। আর এই 0.25 এটার জন্য আমরা লগের যে মানটা আছে, লগের সেই মানটা বসাবো। লগের মান কততে এটা হয় সেটাই আমরা বসাবো। তো লগের মান সাধারণত লগ 1.8 এ হতে এটা হতে পারে, চেক করি। লগ 1.8 বা 0.255, লগ 1.8 এর কাছাকাছি মানটা আসে। তা আমরা ধরবো লগ 1.8, হ্যাঁ হ্যাঁ, তো লগ 1.8 এই মানটা ধরলে এটা চলে আসে। তাহলে দেখো আমরা 0.25 এর জন্য লিখছি লগ 1.8। এখন এই যে 5টা আছে, 5টাকে কি করা যায়, 5টাকে আমরা এখানে 10⁻⁻5 দিয়ে দিব, বাস হয়ে গেছে। তো এই জায়গায় মানটা তাহলে কি চলে আসছে, এই জায়গায় মানটা তো চলে আসছে, এই যে পুরোটার জন্য, সরি একটু মুছে দেই। আচ্ছা দেখো এই যে এটার জন্য আমরা কি লিখতে পারি, এটার জন্য আমরা লিখতে পারি 1.8 ইন্টু 10⁻, আর এই 5 এর জন্য -5 দিতে পারি। আচ্ছা দেখো এখানে অপশনে আছে 0.0000018, তার মানে 10⁻-10⁻5 মানে হচ্ছে এখানে যে 4টা শূন্য আছে তারপরে 18টা বসবে। অম্লীয় মাটিতে পিএইচ বৃদ্ধির জন্য কি করতে হবে? অম্লীয় মাটি পিএইচ বৃদ্ধি করার জন্য যে ক্ষারীয় যে পিএইচ বৃদ্ধি করতে হবে, হ্যাঁ ক্ষারীয় যে সারগুলো রয়েছে ওগুলো আমরা ইউজ করতে পারি, যেমন ডলোমাইট, চুন, এগুলো ইউজ করতে পারি, এগুলো ক্ষারীয় সার। এগুলো ইউজ করলে আমরা পিএইচ মান বৃদ্ধি করতে পারবো। মাটির পিএইচ মান কমানোর জন্য কি করতে হবে? কমানোর জন্য তো উল্টাটা করতে হবে, যে ফসফেট যে সারগুলো রয়েছে, অ্যাসিড জাতীয়, ওগুলো ইউজ করতে হবে। নিচের কোন জোড়া অম্লীয় বাফার দ্রবণ তৈরি করে? অম্লীয় বাফার দ্রবণ তৈরি করতে হবে। তো বাফার দ্রবণ তো হচ্ছে একটা যে অ্যাসিড থাকবে, দুর্বল অ্যাসিড, এবং তার একটা লবণ থাকবে। আচ্ছা দেখো এখানে একটা অ্যাসিড দেওয়া আছে, একটা লবণ দেওয়া আছে, অ্যাসিড দেওয়া আছে, লবণ দেওয়া আছে। আচ্ছা একটু খেয়াল করো, এই জায়গাটায় দুর্বল অ্যাসিড আছে কিন্তু এটা লবণটা দেওয়া নাই। তো লবণটা দেওয়া নাই কিন্তু এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, এই সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে লবণ তৈরি করতে পারে। তো এটা হবে, এটা একটু কারেকশন করা উচিত। নিচের কোনটি দিয়ে ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করা যাবে? আচ্ছা ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করতে গেলে কি কি আছে দেখো, সোডিয়াম, এই যে জৈব অ্যাসিডটা রয়েছে, এবং দেখো জৈব অ্যাসিডের লবণটা দেওয়া আছে। ও আচ্ছা এখানে ক্ষারীয় না, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা, এটা হবে ক্ষারীয় যেটা। তো অ্যামোনিয়াটা আছে, এটার দুর্বল লবণটা, আর ওটা কিন্তু অ্যাসিডীয়।
পরেরটা, মানব রক্তে কোন বাফার দ্রবণ বিদ্যমান? তো মানব রক্তে কিন্তু কয়েক ধরনের বাফার দ্রবণ বিদ্যমান থাকে, বাইকার্বনেট বাফার দ্রবণ থাকে, তারপর হচ্ছে ফসফেট বাফার আর হচ্ছে প্রোটিন বাফার। এখানে হচ্ছে বাইকার্বনেট বাফারটা যেটা দেওয়া আছে এটা আমরা দেবো। কোন বাফার দ্রবণের গণমাত্রার এক্স এবং এক্স এক্স দেওয়া আছে আর আছে হাইড্রোজেন এক্স দেওয়া আছে এবং এক্স এর কে এই মানটা দেওয়া আছে, বাফার দ্রবণটির পিএস কত? আচ্ছা, কে এর মানটা যেটা দেওয়া আছে তখন আমরা বাফার দ্রবণটা বের করি, যে এই পিএইচ যেটা বের করি যে লগ টক দিয়ে অ্যাসিডের ঘনমাত্রা বা লবণের ঘনমাত্রা, অম্লের ঘনমাত্রা বা লবণের ঘনমাত্রা, এটা দিয়ে আমরা বের করে ফেলি, তাই না? আচ্ছা, সেটাই তো, লট সল্ট বাই অ্যাসিড। আচ্ছা দেখো, তো এখানে আমাদের পিএইচটা বের করতে গেলে, তো বাফার দ্রবণের ক্ষেত্রে যে পিএইচ গুলো বের করতে হয় সেটা হচ্ছে মানে লগ টক দিয়ে বের করতে হয়, যে লগ, এখানে হচ্ছে যে ঘনমাত্রাটা থাকে, এখানে হচ্ছে সল্ট আর এখানে আছে অ্যাসিড। ওকে, সল্ট আর অ্যাসিডের ঘনমাত্রাটা। তো পিকের মান কত দেওয়া আছে? আমাদের দেওয়া আছে পিকের মান 8, তাহলে আমরা এখানে হবে 8 প্লাস, আর সল্ট এবং অ্যাসিডের ঘনমাত্রা কি বললো? সমঘনমাত্রা। তো সমঘনমাত্রা মানে হচ্ছে সল্ট ও অ্যাসিড দুটা সমান সমান, তার মানে এটা কাটাকাটি করলে হচ্ছে 1, আর লগ 1 এর মান তো 0। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি যে পিকের মান কে এর মান দেওয়া আছে 10⁻⁸, পিকের মান তাহলে হবে শুধু 8 আর এখানে শুধু 0, তার মানে টোটালি মানটা আসতেছে 8, টোটালি মানটা হবে 8। পরের প্রশ্ন, অম্লীয় বাফার দ্রবণে পিএইচ নির্ণয়ের সমীকরণ কোনটি? এই যে একটু আগে আমরা করে আসলাম, যে পিএইচ হচ্ছে পিকে প্লাস লবণ বাই অম্ল বা সল্ট বাই অ্যাসিডের ঘনমাত্রা যেটা থাকে। 1 মোল একটা যৌগ দেওয়া আছে, এর পূর্ণ দহনে কত মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে? আচ্ছা, তো আমরা যদি এই যৌগটারে পূর্ণ দহন করি তাহলে কত মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে? এগুলো একটু সহজে বের করতে পারো, সেটা হচ্ছে এখানে দেখো, এখানে সি আছে 2টা, তার মানে 2 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এগুলো হচ্ছে ছোটখাটো ট্রিক্স, সবসময় যে মিলবে তা না। নিচের কোনটির মান সর্বদা ঋণাত্মক হয়? আচ্ছা, সর্বদা ঋণাত্মক হবে কোনটি? দহন বিক্রিয়া, দহন তাপের ক্ষেত্রে সর্বদা ঋণাত্মক মানটা চলে আসে। আচ্ছা, কোন পরিবর্তনটি তাপ উৎপাদী হয়? তো তাপ উৎপাদীর ক্ষেত্রে কি হবে? এই জায়গায় দেওয়া আছে সব ওয়াটার, যে পানি স্টোর যে সংখ্যাটা দেওয়া আছে, তো এটা একটা লিকুইড ফর্মে আছে, গ্যাসিয়াস ফর্মে আছে এবং সলিড ফর্মে আছে। তো তিন ফর্মে আছে, কোনটা থেকে কোন ফর্মে যাচ্ছে সেটা একটু দেখি। লিকুইড থেকে গ্যাসিয়াসে যাচ্ছে, গ্যাসিয়াস থেকে লিকুইড এবং সলিড থেকে লিকুইড। আচ্ছা, একটু খেয়াল করো, তাপ উৎপাদীর ক্ষেত্রে মনে করো পানিটা যখন লিকুইড থাকে ওইটাকে আমরা বাষ্পে যখন পরিণত করতে যাই তখন আমাদের কি করতে হয়? তাপ দিতে হয়, তাপ দিয়ে বিক্রিয়াটা ঘটাতে হয়, মানে পানি থেকে বাষ্পে পরিণত করতে হয়, ঠিক আছে? তাহলে এই যে তাপটা দিচ্ছি এটা কিন্তু তাপ হারির ক্ষেত্রে। আর উল্টা কাজ যদি করব তখন কি হবে? তাপ উৎপাদী। তার মানে আমরা যদি বাষ্প থেকে আবার লিকুইডে আনতে যাই তখন এটা তাপ উৎপাদী হবে। তো দেখো এখানে গ্যাসিয়াস থেকে লিকুইড আসছে, এই অপশনটা, এটা হবে তাপ উৎপাদী। নিচের কোনটি অদাহ্য পদার্থ? অদাহ্য পদার্থের ক্ষেত্রে বেনজিন, নাইট্রোজেন, ইথার, হাইড্রোজেন, এখানে হচ্ছে নাইট্রোজেনটা হচ্ছে অদাহ্য পদার্থ। বেনজিন, ইথার, হাইড্রোজেন এগুলো সব দাহ্য পদার্থ। আচ্ছা, আরেকটা বিক্রিয়া দেওয়া আছে, ক্লোরিন এর সাথে একটা ইলেকট্রন, ক্লোরিন মাইনাস হলো। আচ্ছা, এটা বিক্রিয়া তাপটা দেওয়া আছে, এনথালপি যে ডেলএস এর মানটা -362 কিলোজুল মোল পার। আচ্ছা, এখন ডেলএস কে কি বলা হবে? ডেলএস কে কি বলা হবে এখানে বলো? বিক্রিয়া তাপ নয়, বিক্রিয়া তাপ। তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপ কত হয়? তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন তাপ হবে এখানে হচ্ছে যে 57.34 কিলোজুল মোল পার, এটা হবে। আচ্ছা, এখানে কি দেওয়া আছে দেখো, CH
ক্লোরিন ক্লোরিন বন্ধন দেওয়া আছে, কার্বন ক্লোরিন বন্ধন দেওয়া আছে, হাইড্রোজেন ক্লোরিন বন্ধন দেওয়া আছে, এই বন্ধন শক্তিগুলো দেওয়া আছে যথাক্রমে। তো মিথেন এটার সাথে ক্লোরিন বিক্রিয়া করে এই যে যৌগগুলো তৈরি হয় চেইন রিঅ্যাকশনের মতো ওইটা, আর HCl গঠন হয়েছে। এখন বলা আছে যে বিক্রিয়া তাপ হিসাব করতে হবে। তো এগুলো হচ্ছে দেখো এখানে সবগুলো মান যেহেতু দেওয়া আছে, বন্ধন কোণগুলো, এগুলোর বিক্রিয়াটাকে আগে যদি গঠন আকারে এটা যদি ভাঙবো তাহলে সুন্দরভাবে করতে পারবা। 4টা হাইড্রোজেন দিয়ে দাও এখানে, ওকে। আর এ পাশে আছে কি 2টা ক্লোরিন 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 2টা বন্ধন আছে। বিক্রিয়া করে কি কি তৈরি হয়েছে? বিক্রিয়া করে তৈরি হয়েছে কার্বনের সাথে হাইড্রোজেন হাইড্রোজেন, করে 2টা ক্লোরিন, এখানে 2টা ক্লোরিন, আর এ পাশে আছে HCl, 2টা HCl, ওকে। এখন এগুলো হিসাব করো তাহলে তো হয়ে যায়। এখানে কার্বন হাইড্রোজেন বন্ধন কোণ আছে 4টা, তাহলে আমরা 4 দিয়ে গুণ করে দিই। 4টা আছে CH, এই জায়গায় আছে দেখো 2 Cl - Cl, ওকে। এই পাশে আছে কি কার্বন হাইড্রোজেন বন্ধন আছে 2টা কার্বন হাইড্রোজেন বন্ধন, আর হচ্ছে 2টা কার্বন ক্লোরিন বন্ধন, ওকে। আর এখানে HCl 2টা আছে। তো এগুলোর ভিতরে যে বিক্রিয়া বন্ধন শক্তিগুলো দেওয়া আছে, যেমন 413, 242, 328, এগুলো এই জায়গায় বসিয়ে তোমরা যদি হিসাব করে নাও, যোগ বিয়োগ করে নাও, তখন হয়ে যাবে যে উৎপাদের তাপ থেকে বিক্রিয়কের তাপ বিয়োগ করবে, তখন বের হয়ে যাবে। আচ্ছা দেখো নিচের কোন জলীয় দ্রবণটি পিএস মান সবচেয়ে বেশি? পিএস মান সবচেয়ে বেশি মানে এদের ক্ষারীয় কোনটা বেশি, মানে কোনটা ক্ষার বেশি সেটা আমাদের দেখতে হবে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে 0.1 মোলার করে সবগুলো দেওয়া আছে, 0.1 মোলার। এখানে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু আছে, এটাই তো ক্ষারীয় বেশি হওয়ার কথা। নিচের কোনটি সঠিক নয়? আচ্ছা দেখো এই যে 10⁻⁹ এর HCl দ্রবণে পিএস মান 9, এটা কিন্তু সঠিক নয়, কারণ আমরা একটু আগেই দেখে আসছি। এখানে কি অ্যান্সার দিল? হ্যাঁ, এখানে কিন্তু ঠিকঠাক মতো দিয়েছে, যে আগের প্রশ্নটায় কিন্তু এটা ভুল করছে। তো এই জায়গায় কিন্তু ঠিক মতোই প্রশ্নটা উত্তর করছে, যে 10⁻⁹ মোলার HCl দ্রবণের পিএস মান 9, এটা সঠিক নয়। এটার মান আমরা দেখছিলাম কত? এটার মান আমরা দেখছিলাম 6.99, প্রায় 7 এর কাছাকাছি। তো বেরিয়াম হাইড্রোক্সাইড এবং HCl দ্রবণে যে বেরিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হয়, এই বিক্রিয়ার প্রশমন এনথালপি দেওয়া আছে -57। বিক্রিয়াটি এনথালপি পরিবর্তন কত হচ্ছে? এনথালপি পরিবর্তন কত হচ্ছে? প্রশমন এনথালপি দেওয়া আছে, বিক্রিয়াটি এনথালপির পরিবর্তন কত হবে? তো এই জায়গাটায় ওই আগের মতো এনথালপি হিসাব করতে হবে, হিসাব করে তারপর আমাদের মানটা বসাতে হবে। আচ্ছা নিচে কোন যৌগকে কোনো পিএস 7.4 যুক্ত করলে দ্রবণ যুক্ত করলে এর পিএস মান কত হবে? আচ্ছা পিএস 7.4 যুক্ত করলে এর পিএস মান কত, কমবে না কি হবে? আচ্ছা তো আমাদের বলা হচ্ছে পিএস মান কমবে, তো কমাতে গেলে কি করতে হবে? অ্যাসিড যোগ করতে হবে। তো অ্যাসিড আছে এখানে, যে জৈব অ্যাসিডটা, এটা যোগ করব। তো নিচের কোনটি HCl অ্যাসিডের বিয়োজন দ্রবক? HCl অ্যাসিডের বিয়োজন দ্রবক, HCl অ্যাসিড যেহেতু, তো এই বিয়োজন দ্রবক একটু বেশি হবে, কারণ হচ্ছে এটা একটা তীব্র অ্যাসিড। তো এই ক্ষেত্রে বিয়োজন দ্রবক দেখো সবগুলো অনেক কম, 3.0 × 10⁻², সবগুলো -2 আকার আছে। এখানে একটা অপশনে আছে 2.5 × 10⁻7, তার মানে এটা অনেক বেশি। তো এটাই সঠিক উত্তর হবে। কোন নিয়ামক দ্বারা বিক্রিয়ার সাম্যদ্রবক ও বিক্রিয়ার হার উভয়কেই প্রভাবিত করা হয়? তাপমাত্রা দ্বারা সাম্যদ্রবক এবং বিক্রিয়ার হার উভয়কেই প্রভাবিত করা হয়। দুর্বল অ্যাসিড দেওয়া আছে HCl বা HX দিয়ে যে কোনো একটা হতে পারে। যেহেতু দুর্বল অ্যাসিড বলছে, তাহলে হাইড্রোজেন ফ্লোরাইড হওয়ার পসিবিলিটি এখানে সবচেয়ে বেশি। সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া HCl বা হাইড্রোজেন ফ্লোরাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড এই বিক্রিয়া করে সোডিয়াম ফ্লোরাইড তৈরি হবে অবশ্যই এখানে, আর পানি তৈরি হবে। এখানে সোডিয়াম ফ্লোরাইড X এর জায়গায় ধরলাম। এর জলীয় দ্রবণের সম্ভাব্য পিএইচ কত হতে পারে? তো
এটা একটা প্রশমন বিক্রিয়া। তো প্রশমন বিক্রিয়ায় সাধারণত লবণ পানি উৎপন্ন হয়, আর লবণ পানির ক্ষেত্রে পিএইচ মান সাধারণত 7 ধরা হয়। কিন্তু এখানে বিষয় আছে, বিষয়টা হচ্ছে দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড যেটা, ও কিন্তু কি করবে, দুর্বল অ্যাসিড পানি থেকে কিন্তু আবার নিয়ে চলে আসবে, পানি থেকে ও আবার ওয়েস্ট মাইনাস আয়নটা গ্রহণ করবে, ওয়েস্ট মাইনাস আয়নটা গ্রহণ করবে। তার মানে কি, এর পিএইচ মান একটু বেড়ে যাবে, পিএইচ মান বেড়ে যাবে, মানে হচ্ছে ও ওয়েস্ট মাইনাস আয়ন নিয়ে যাবে আর কি এখান থেকে, পানি থেকে। সরি, পানিতে ওয়েস্ট মাইনাস আয়ন দান করবে, মানে এখানে ফ্লোরিন যখন মুক্ত হয়ে যায়, ফ্লোরিন কি করবে, পানি থেকে ওয়েস্ট মানটা গ্রহণ করবে, আর কি করবে, এখান থেকে এইচ প্লাসটা গ্রহণ করবে, আর ওয়েস্ট মাইনাসটা পানি থেকে মুক্ত করবে। তার মানে এখানে দ্রবণটা একটু ক্ষারীয় হবে। রক্তের বাইকার্বনেট বাফার পিএইচ মান 7.4 হলে ওই বাফারে কার্বনেট ও কার্বনিক অ্যাসিডের অনুপাত কত হতে পারে? এটা এটা হচ্ছে 20:1 হয়, এটা একটু মনে রাখো। মানবদেহের রক্তের কোন বাফারটি পিএইচ নিয়ন্ত্রণ করে না? তো মানবদেহের বাফার যেগুলো আছে, ফসফেট বাফার, বাইকার্বনেট বাফার, প্রোটিন বাফার, এসিটেট বাফার নামে কোনো বাফার নাই। তো এটা হচ্ছে পিএইচ নিয়ন্ত্রণ করে না। আচ্ছা, কোনো দ্রবণে পিএইচ মান দেওয়া আছে 8.45, ওই দ্রবণে পিএইচ আয়নের ঘনমাত্রা কত? একটু আগে ম্যাথটা করে দিয়েছিলাম, ঠিক অনুরূপভাবে করা যায়। দেখো এখানে আছে 8.45, এটাকে আমরা একটু রাউন্ড ফিগার করে নেব, মানে 9 করে নেব, 9 করে নিলাম। তো আমরা কত বেশি নিছি ওটা বিয়োগ করে দিতে হবে। তো এই জায়গাটা আমরা নিয়েছি 0.55, এটা বেশি নিয়ে নিছি। ওকে, এখন দেখো এই যে 0.55 এর জন্য মাইনাস লগারিদমের কত মান আসে? লগ মেবি 3.3 সামথিং বা 3.5 এই ধরনের একটা মান আসে। লগ 3.5, লগ 3.5 এর মানটাই এটা কাছাকাছি আছে 0.55। তো আমরা লগ 3.5 ধরে নিই, 0.35, সরি 3.5। ওকে, তো লগ 3.5 এটার জন্য আমরা ধরে নিছি। আর এ পাশে যে ইয়াটা থাকে, 9টা থাকে, ওটার জন্য আমরা কি করব, উপরে 9 লিখে দেব। দেখো লগ 3.5 এটার মানে আমরা লিখব যে 3.5 ইন্টু 10 টু দি পাওয়ার, এই যে 9টা আছে এই 9টার উপরে চলে যাবে 9, তাহলে 3.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 হবে এটার উত্তর। এই যে দেখো অপশনে সুন্দর মতো দেওয়া আছে, 3.55 দেওয়া আছে, 10 টু দি পাওয়ার মাইনাস 9। কোনটির জলীয় দ্রবণে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা সর্বাধিক? তো হাইড্রোনিয়াম আয়ন বলতে হচ্ছে যে H3O, যে আয়নটা রয়েছে ওইটা, O প্লাস যে আয়নটা রয়েছে, কোনটা ক্ষেত্রে এটা সর্বাধিক হবে? পিএইচ মান যেটার কম আছে, এখানে পিএইচ মান কোনটা কম আছে? 0.1, এটা কম আছে। ওয়ান পার্সেন্ট HCl দ্রবণের পিএইচ মান কত? পার্সেন্টেজ দেওয়া আছে, তার মানে 10 দিয়ে গুণ করে নিতে হয়, 10 দিয়ে গুণ করতে হয় 1 এর সাথে, এবং এর যেই মোলার ভরটা থাকে, আণবিক ভরটা থাকে, এটা হচ্ছে HCl, যেটা এটা হচ্ছে 36.5 হবে। এটা যখন ভাগ করবো তখন একটা মান চলে আসবে, এই মানটা দিয়ে ঘনমাত্রাটা বের হবে 10, আচ্ছা 0.25। ওকে, তো এখন আমরা পিএইচ মান বের করবো মাইনাস লগ দিয়ে। কত আসে? 0.56 এগুলো আসে, 0.56। হ্যাঁ, এই যে এখানে 0.56 দেওয়া আছে। ওকে, পরের প্রশ্ন, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে নিচের কোন অ্যাসিডটির প্রশমন তাপ সর্বাধিক হয়? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কোনটির প্রশমন তাপ সর্বাধিক হবে? এখানে যে মানটা রয়েছে হাইড্রোজেন ফ্লোরাইড, এটা দুর্বল অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল শক্তিশালী ক্ষার। তো শক্তিশালী ক্ষার, এটা সবসময় মনে রাখবা যে দুর্বল এবং সবল এই দুইটা একসাথে সর্বাধিক প্রশমন তাপ উৎপন্ন করবে। ঠিক আছে, দুর্বল এবং সবল সর্বাধিক তাপ উৎপন্ন করে, সেটা হচ্ছে 57 যেটা।
নিচের বিক্রিয়ায় মূল যৌগের অ্যাটম ইকোনমি কত হতে পারে? দেখো অ্যাটমিক ইকোনমি, এটার ক্ষেত্রে কি হয়, অ্যাটমিক ইকোনমির ক্ষেত্রে অ্যাটম ইকোনমির ক্ষেত্রে কি হয় যে আমাদের যে উৎপাদটা তৈরি হয়, এই উৎপাদটা তৈরি হয় যে এখানে দেখো একটা উৎপাদ তৈরি হয়েছে, আর এটার ভিতরে বাই প্রোডাক্ট কতটুকু তৈরি হইলো ওইটা আর কি। তো এই জায়গাটা আমরা হিসাব নিকাশ করতে হবে, এখানে কি কি দিলাম আর কি কি উৎপন্ন হইলো, কি কি দিলাম আর কি কি উৎপন্ন হলো, এটা আমাদের বের করে নিতে হবে আসলে। আচ্ছা, দেখো এখানে কি কি জিনিস তৈরি হলো, এই যে এই দুইটা জিনিস তৈরি হলো। তো এটাকে ধরলাম আমরা আমাদের মেন উৎপাদ, আমরা আর কি যেটা তৈরি করতে চাইছি, আর বাই প্রোডাক্ট যেটা তৈরি হয়েছে, ধরো টি তৈরি হয়েছে বাই প্রোডাক্ট। তো এদের যেই ইয়াটা আছে, যেমন অ্যাটমিক এনার্জি সূত্রটা আছে, এখানে হচ্ছে মনে করো যেটা আমাদের উৎপাদ এবং বাই প্রোডাক্ট সহ যে উৎপাদ, এটা হিসাব করে এটাকে 100% করে নিতে হয়, তখন আমাদের অ্যাটমিক এনার্জিটা বের হয়। তো এটা হিসাব করলে কত আসে, হিসাব করলে আসে 88, মনে 88 হবে, 88, পানির তো হচ্ছে 18, ওকে। তো উপরে 88 দিয়ে 18 বিয়োগ করলে যেটা হয়, এটাই তো উপরে কত 88, আর হচ্ছে 88 আর যদি 12 দেই তাহলে কত, 18 দিই তাহলে কত হচ্ছে, হিসাব করে নাও, 8 প্লাস 18 গুণ করে দিই 100, বাস 88। আচ্ছা দেখো এখানে 83 চলে আসে, 83%, হ্যাঁ অপশনে দেখো 83% চলে আসছে। পরের প্রশ্নটি, নিচের বিক্রিয়াটিতে প্রশমন তাপের মান কত হচ্ছে? তো এই জায়গাটা দেখো একটা জৈব অ্যাসিড দেওয়া আছে এবং একটা দুর্বল, মানে জৈব অ্যাসিড দেওয়া আছে, একটা ক্ষার দেওয়া আছে। এখানে কি হলো, লবণ পানি উৎপন্ন হলো, লবণ পানি উৎপন্ন হলো। এটা কি দুটাই কি দুর্বল? দুইটাই দুর্বল। এটাও একটা দুর্বল অ্যাসিড, এটাও একটা দুর্বল ক্ষার। তো যখন দুর্বল দুইটাই হচ্ছে তখন কিন্তু প্রশমন তাপ কমে যাচ্ছে, আর যদি একটা দুর্বল এবং একটা সবল হয় তখন কিন্তু প্রশমন তাপটা বাড়ে। তো এখানে সর্বনিম্ন যেটা আছে 50 কিলোজুল, ওইটাই হবে। দেখো নিচের কোনটিতে অক্সিজেনের জারণ সংখ্যা -12 হয়? তো অক্সিজেন যেটা আছে, অক্সিজেনের জারণ সংখ্যা 3টা আছে, একটা হচ্ছে -2, একটা হচ্ছে -1, একটা হচ্ছে -12। তো কোনটার ক্ষেত্রে কোনটা হয়, সাধারণ যে অক্সিজেনের জারণ মানটা থাকে ওইটা হচ্ছে -2 হয়, এবং পার অক্সাইডের ক্ষেত্রে -1 হয়, এবং সুপার অক্সাইডের ক্ষেত্রে -12 হয়। তো সুপার অক্সাইডের ক্ষেত্রে কোনটা -12 হবে, আমরা যদি জারণ মান বের করে নিই, দেখো এটা যদি বের করে দিই, দেখো K2O, K2O। তো আমরা জানি টোটাল জারণ মান কত হবে, 0 হবে, ওকে। এখন এটার মান যদি আমরা বের করতে চাচ্ছি, আমরা যদি পটাশিয়ামের জারণ মান তো হচ্ছে +1, এটা আমরা অলওয়েজ জানি +1। তো +1 যদি এখানে হইতে হয় তাহলে এটা হবে কত, +1, ওকে। ও আচ্ছা, আর এই জায়গায় কত হতে হবে, এটাকে যদি করতে চাই, সরি এটা না তো, পাশেরটা হবে, K2 এটা হবে, KO2 এটা হবে। আচ্ছা দেখো এটার মান যদি হয় +1, পটাশিয়ামের জারণ মান যদি হয় +1, তাহলে এই +1কে যদি আমরা নিউট্রাল করতে চাই, মানে হচ্ছে 0 করতে চাই, তাহলে এখানে আমাদের কি দরকার, -1 দরকার, -1। তো এখানে অক্সিজেন আছে কয়টা, দুইটা অক্সিজেন, দেখো দুইটা অক্সিজেন, দুইটা অক্সিজেনের জন্য আছে -1। তো একটা অক্সিজেনের জন্য কত থাকবে, দুইটা এখানে চলে আসে হাফ, তাহলে এটাই হবে সুপার অক্সাইড, 4 নম্বর অপশন। সবচেয়ে দুর্বল অ্যাসিড কোনটি হবে, সবচেয়ে দুর্বল অ্যাসিড, এখানে একটু জটিলতা আছে। তো আমরা জানি যে অক্সিও অ্যাসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় যে মোলটা থাকে, অক্সিও অ্যাসিডের কেন্দ্রীয় মোলটার যার জারণ মান সবচেয়ে কম হয়, তার
অ্যাসিডত্ব মানে দুর্বল অ্যাসিড হয়। যার মান যত বেশি হয় তার অ্যাসিড সবচেয়ে বেশি। আমরা আগে অপশনগুলো 4টা অপশন থেকে টেস্ট করে নিই। দেখো এই যে পারক্লোরিক অ্যাসিড যেগুলো থাকে এটা হচ্ছে খুবই শক্তিশালী একটা অ্যাসিড, এটা আগে বাদ করে দেই। আর এখানে দেখো নাইট্রিক অ্যাসিড এগুলো খুবই শক্তিশালী অ্যাসিড। ওকে, এখন আমাদের বিষয় হচ্ছে এই জায়গাটায় ফসফরিক অ্যাসিড এবং হচ্ছে বোরিক অ্যাসিড, এই দুইটার ভিতর কোনটা আসলে দুর্বল অ্যাসিড এবং কোনটা শক্তিশালী অ্যাসিড। কারণ আমরা যদি হিসাব করলে দেখো এই জায়গাটায় 3 দুগুণী 6, 6 থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে কত থাকে -6 আর 3। তো এই জায়গায় ওর যাওয়ার মান কিন্তু আসে +3, আর ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে ওরও যাওয়ার মান আসে +3, দুজনের যাওয়ার মানে সমান। তো এই ক্ষেত্রে দুর্বল হবে কোনটা? তো এই ক্ষেত্রে একটু খেয়াল করে দেখবা যে এই জায়গাটায় বোরিক অ্যাসিড যেটা থাকে H3BO3, এই বোরিক অ্যাসিডটা এটা আসলে একটা লুইস অ্যাসিড। এ আসলে প্রোটন দানটা কিছু করে না। এ আসলে এখানে যে অ্যাসিডটা তৈরি করে এই অ্যাসিডের H+ যে আয়নটার জন্য অ্যাসিড হয় ওইটা আসলে পানি থেকে আসে, ঠিক আছে, এটা আসলে পানি থেকে আসে। আর এই জায়গায় যে H3PO3 এই যে যৌগটা রয়েছে এই ক্ষেত্রে ও কিন্তু আসলে 2টা করে প্রোটন দান করে, 2টা H+ দান করে। মানে এটা সত্যিকারই অ্যাসিড, যে আমাদের 2টা অ্যাসিডের তথ্য হয়েছে যে একটা লুইস অ্যাসিড। আর এটা হচ্ছে বোর্নস্টেড লাউরির যে মতবাদ থেকে যে অ্যাসিডটা আসে যারা প্রোটন দান করে সত্যিকারে, আচ্ছা বোর্নস্টেড লাউরির যে মতামতে। তো এখানে দেখতে পাচ্ছি যে এই ফসফরিক অ্যাসিডটা H3PO3 এই অ্যাসিডটা 2টা প্রোটন দান করতেছে জলীয় মাধ্যমে, তো বোর্নস্টেড লাউরির মতে। তো এটা হবে সবল অ্যাসিড এই বোরিক অ্যাসিডের তুলনায়, যদিও এদের কেন্দ্রীয় মোলের যাওয়ার মান একই। আর এটা কি হচ্ছে, এটা হচ্ছে লুইস অ্যাসিড। এখানে যে প্রোটনটা আসে এটা মেইনলি হচ্ছে পানি থেকে আসে, পানি থেকে এই প্রোটনটা আসে। ওকে, তো বিষয়টা ক্লিয়ার হলো এখানে। তাহলে বোরিক অ্যাসিডটা হবে দুর্বল অ্যাসিড। আচ্ছা, সালফার ডাইঅক্সাইডের ক্ষারকত্ব কত? এগুলো 2। কোনটি বাফার দ্রবণ? বাফার দ্রবণ হচ্ছে মানুষের রক্ত বাফার দ্রবণ হয়ে থাকে। নিচের কোনটি বিক্রিয়া তাপ অধিক? তো বিক্রিয়া তাপ অধিক হবে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং একটা জৈব অ্যাসিড রয়েছে দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার, এটা হচ্ছে বিক্রিয়া তাপ সর্বাধিক হবে। কোনটা হলো? ও আচ্ছা সরি, এখানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোজেন ফ্লোরাইড, এটা হবে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং এই হাইড্রোজেন ফ্লোরাইড। এই হাইড্রোজেন ফ্লোরাইডটা কিন্তু খুবই দুর্বল একটা অ্যাসিড। এটা এত দুর্বল যে এটা কি করে, যখন H+ দান করে, H+ দান করার পর ও ফ্লোরিনের তরিচালকতা এত বেশি, ও আবার প্রোটনটাকে আবার নিজের দিকে আকৃষ্ট করে রাখতে পারে। তো এটা কোনোভাবে একটা অ্যাসিড তৈরি হয় হাইড্রোজেন ফ্লোরাইড, এটা পরবর্তীতে আবার H+ গ্রহণ করে ফেলতে পারে, মানে এটার অ্যাসিডত্ব খুবই কম। আচ্ছা, নিচের কোন প্রশমন বিক্রিয়া প্রশমন তাপ সবচেয়ে কম হয়? তো প্রশমন তাপ সবচেয়ে কম হবে কখন? যখন যে দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার যেটা হয় ওই ক্ষেত্রে। তো দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের ক্ষেত্রে প্রশমন তাপ সবচেয়ে কম হবে। কোন প্রক্রিয়াটি তাপ উৎপাদী হবে একটু আগে আমরা দেখছি যে বাষ্পীভবন যে বিষয়টা আছে, বাষ্পীভবন এটাকে তাপ দিয়ে বাষ্পীতে পরিণত করতে হয়, তাপ দিয়ে বাষ্পে পরিণত করতে হয়। আর সেই বাষ্পটাকে যখন আমরা তাপ যে বাষ্পটাকে যখন আমরা ঘনীভবন করব, মানে হচ্ছে লিকুইডে পরিণত করব, তখন হচ্ছে ওইটা উল্টা কেসটা ঘটবে, মানে তাপ উৎপাদী বিক্রিয়াটা ঘটবে। তাহলে বাষ্পীভবনের উল্টাটা আছে ঘনীভবন, বাষ্পীভবনের উল্টাটা আছে ঘনীভবন, তাহলে ঘনীভবনটা হবে তাপ উৎপাদী বিক্রিয়া। তো এই পর্যন্ত ছিল আজকের দ্বিতীয় ক্লাসটা। তো বাকি যে প্রশ্নগুলো রয়েছে অভিন্ন এবং বহুপদী প্রশ্ন, এটা ক্লাস 3 এবং 4-এ এটা কমপ্লিট করা হবে এই চ্যাপ্টারটা। এরপর আমরা যে পঞ্চম অধ্যায়টা ওটা নিব, প্রথম পত্র এভাবে শেষ হবে, দ্বিতীয় পত্র ধারাবাহিকভাবে এভাবে আমরা কমপ্লিট করে নেব। ওকে।